হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো আমরা এই চ্যানেলে অনবরত যে সমস্ত ইন্টারভিউগুলো হয়েছে তার উত্তর এবং প্রশ্ন সবিস্তারে আলোচনা করছি। তো আজকেও আমরা 29 এবং 30 তারিখে বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো আমরা এখানে আলোচনা করব। 29-30 তারিখের কিছু কোয়েশ্চেন অলরেডি আলোচনা করা হয়েছে, যে কোয়েশ্চেনগুলো এসেছিলো ইন্টারভিউতে। তো আজকেও তার উন্নত হচ্ছে না। 29-30 তারিখের আরও কিছু প্রশ্ন যেগুলো পরে পাওয়া গেছে, তো সেই ভিডিওতে যেগুলো অ্যাটাচ করা সম্ভব হয়নি সেগুলো কিন্তু আমরা নতুন করে আরেকটা ভিডিও বানিয়ে সেখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা এগুলো ফলো করলে অবশ্যই ইন্টারভিউতে কিছু না কিছু হেল্প হবে। তো অবশ্যই একটুখানি ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখো। আর আজকের ভিডিওটাতে 20 থেকে 25টি প্রশ্ন থাকছে। তো সেগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আকবর কবে মনসবদারি প্রথা চালু করেন? আকবর 1575 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেন। পরের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা পাটিল। তরাই অঞ্চল কি? হিমালয়ের পাদদেশের আর্দ্র অঞ্চলটাই হলো তরাই অঞ্চল। এই তরাই অঞ্চল হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি নিম্নভূমি অঞ্চল, যা মূলত পলিমাটি, বালি এবং নুড়ি পাথর দ্বারা গঠিত। এই অঞ্চলটি অত্যন্ত আর্দ্র এবং ঘন অরণ্য এবং বনজ প্রাণীতে পরিপূর্ণ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কলকাতা। সহজপাঠ বইটি কে লিখেছেন? সহজপাঠ বইয়ের দুটি খণ্ড, অর্থাৎ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ আমাদের পাঠ্যসূচিতে রয়েছে। তো এই পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন, আমরা সবাই জানি, যা বাংলা ভাষা শেখার একটা প্রাইমারি বুক বা প্রাথমিক বই। ইসরো এর ফুল ফর্ম কি? এই দেখো, ইসরো, নাসা, ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, এগুলোর ফুল ফর্ম এবং সদর দপ্তর কিন্তু খুব আসছে। তো এখানে ইসরো এর ফুল ফর্ম হয়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যাকে বাংলায় আমরা বললে পাই ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পরের প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো দ্রৌপদী মুর্মু। কয়হস্যি কী এবং কয়দীর্ঘী কী এর পার্থক্য কী? যে প্রশ্ন সংক্ষেপে উত্তর দিতে পারি, অর্থাৎ হ্যাঁ বা না সূচক কথায় উত্তর দিতে পারি, তাকে আমরা কয়ে হস্যি দিয়ে প্রশ্ন করি। আর যাকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাই বা আলোচনা সাপেক্ষে উত্তর হয় বা তথ্যমূলক উত্তর আমাদেরকে দিতে হয়, সেখানে আমরা কয় দীর্ঘে কী ব্যবহার করি। খুব সহজ। পরে, কোনো শিশু যদি একটানা কান্না করতে থাকে, তখন আপনি শিক্ষক হিসাবে আপনার কর্তব্য কী হবে? প্রথমত সেই শিক্ষার্থীর কাছে গিয়ে একজন শিক্ষক হিসাবে তাকে বোঝাতে হবে যে সে কেন কান্না করছে, সে কেন কাঁদছে। ঠিক আছে? সেটা সেটা তার কাছ থেকে জানতে হবে। এবং সে কি কোনো ভয় পাচ্ছে, নাকি অন্য কোনো কারণে সে কাঁদছে, শারীরিক অসুস্থতার জন্য কাঁদছে, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যদি সে সেই পরিবেশে মানিয়ে নিতে না পারার জন্য বা অন্য কোনো কারণে কাঁদে, তাহলে তাকে সেই স্কুলে সেই সেই ক্লাসরুমে তাকে ভালোভাবে বুঝিয়ে এবং অন্য সহপাঠীদের সাথে যে তাতে যাতে করে সে সমান এবং সাবলীলভাবে ক্লাসটি করতে পারে এবং একইভাবে তাদের সঙ্গে উদ্দীপনা এবং উৎসাহের সঙ্গে তাদের সাথে খেলাধুলা এবং মেলামেশা দুটোই করতে পারে। তো সেই দিকে আমাকে নজর রাখতে হবে। যদি সেটা শারীরিক কোনো অসুস্থতার কারণে হয়, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দরকার হলে তাকে নিকটবর্তী যে হসপিটাল বা ডাক্তারের চেম্বার আছে, সেখানে তাকে নিয়ে যেতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অভিভাবককে জানিয়ে। তো এটাই হওয়া উচিত সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, লাল এবং কালো মাটিতে কী উপাদান থাকে? লাল মাটিতে থাকে লোহার পরিমাণ বেশি, তাই এর রং লাল হয়। লোহা, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, পটাশিয়াম, এগুলোই মূলত থাকে লাল মাটিতে। এখানে লোহার অক্সাইড বেশি থাকে, লোহার অক্সাইডের পরিমাণ। কালো মাটি হচ্ছে, কালো মাটিতে থাকে টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এবং কালো মাটিতে আমরা জানি যে তুলোর চাষ খুব ভালো হয়। পরের প্রশ্ন, কুলিক পাখিরালয় কোন নদীর তীরে আছে এবং এখানে কোন কোন পাখি আছে? কুলিক পাখিরালয়, এটা আমরা জানি, এটা রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বলে একটা জায়গায়। এবং এটা রয়েছে কুলিক নদীর তীরেই অবস্থিত, যেখানে আমরা বিভিন্ন পরিযায়ী পাখি দেখতে পাই, যেমন এশিয়ান ওপেনবিল স্টর্ক, নাইট হেরন, কর্মোরান্ট, লিটিল কর্মোরান্ট, ইগ্রেট, কানিবক, মাছরাঙা, ফিঙে, দোয়েল, এগুলো অবশ্যই দেশীয় পাখি। এবং প্রথমকার যেগুলো বললাম, যেমন ওপেনবিল স্টর্ক, নাইট হেরন, কর্মোরান্ট, লিটিল কর্মোরান্ট, ইগ্রেট, এরা এরা কিন্তু প্রত্যেকেই পরিযায়ী পাখি। তো এই সমস্ত পাখি কিন্তু দেখা যায়। পরের প্রশ্ন, দুর্যোগ এবং বিপর্যয় কী এবং কীভাবে এদের মোকাবিলা করবেন? দুর্যোগ এবং বিপর্যয় হলো সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। দুর্যোগ হচ্ছে, যেটা হচ্ছে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট ঘটনা, যা জীবন, সম্পত্তি ও পরিবেশের ক্ষতি করে। কিন্তু সেটা হতে হবে স্বল্প পরিসরে, মানে খুব স্বল্প জায়গার মধ্যে হতে হবে এবং খুব
স্বল্প সময়, মানে সেই সময়টাও একটা আজও মানে বহুদিন ধরে চলে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়ে না। সেটা কিন্তু দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, মানবসৃষ্ট কোনো দুর্যোগ হতে পারে, সেটা স্বল্প সময় এবং স্বল্প পরিসরে হতে হবে। কিন্তু এটাই যখন একটা বৃহৎ আকার ধারণ করে, যখন বৃহৎ আকারের দুর্যোগ হয়, তখনই আমরা সেটাকে বলি, বা ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করলো, তখন আমরা তাকে বলি বিপর্যয়। ঠিক আছে? এর মোকাবিলা কিভাবে করবে? এর মোকাবিলা তো সাধারণ মানুষ হিসাবে আমরা তো কিছু, মানে আমরা আমরা যেটুকু সরকার বা কর্তৃপক্ষ, প্রশাসন যেভাবে আমাদের চালনা করবে সেভাবে আমাদের চলতে হবে। যেমন এবং সেটা বিপর্যয় ওয়াইজ সেটা আমাদেরকে, মানে আমাদের সেই স্টেপগুলো নিতে হবে। যদি বন্যা হয় সেখানে একরকম, যদি সেখানে ভূমিকম্প হয় সেখানে আরেক রকম। ঠিক আছে? এবার সেখানে সরকারি যে সমস্ত নির্দেশনামা থাকবে সেগুলোকে আমাদের অবশ্যই মেনে চলতে হবে, এবং সরকারের তার জন্য বিভিন্ন টাস্ক ফোর্স রয়েছে যারা কিন্তু এটাকে সঠিকভাবে সঠিক হাতে মোকাবিলা করতে সক্ষম, এবং বারবার কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের যৌথ উদ্যোগে এই একইভাবে এই কাজ করে এসছে। তো সুতরাং আমাদের যে সরকারের যে প্রশাসনিক দপ্তর, তাদের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগরের সময়কালে একজন নারী সমাজ সংস্কারকের নাম বলুন। বিদ্যাসাগরের সময়ে নারী সমাজ সংস্কারক ছিলেন রানী রাসমণি, যিনি একজন উল্লেখযোগ্য নারী সমাজ সংস্কারক। সহজ পাঠের প্রথম এবং দ্বিতীয় ভাগের মধ্যে পার্থক্য। প্রথম এবং দ্বিতীয় ভাগের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, প্রথম ভাগ যেহেতু তুলনামূলক আরও ছোট শিশুদের জন্য, তার জন্য তাদের জন্য কী করা হয়, তাদেরকে প্রথমেই শেখানো হয় বর্ণমালা, শব্দ গঠন, ছোট ছোট সহজ বাক্য, এবং যখনই সেটা দ্বিতীয় ভাগে হয়ে যায় তখন তাদেরকে তুলনামূলক জটিল বাক্য শেখানো হয়, জটিল শব্দ শেখানো হয়, এবং নীতিশিক্ষামূলক ছোট ছোট গল্প তাদের শেখানো হয়। তাহলে প্রথমে তাদেরকে বর্ণমালার সাথে পরিচয় যেহেতু তাদের সবাই মাত্র হয়েছে বা হবে, তার জন্য তাদেরকে ছোট ছোট শব্দ, বর্ণমালা, সহজ বাক্য এগুলো শেখানো হয়, ছোট সহজ বাক্য। পরবর্তীকালে যখন দ্বিতীয় ভাগ তারা পড়ে তখন তারা তুলনামূলক জটিল শব্দ পড়ে, জটিল বাক্য পড়ে, এবং তুলনামূলক আরেকটু জটিল বা বৃহৎ, বা বৃহৎ তো হয় না, তুলনামূলক আরেকটু জটিল নীতিশিক্ষামূলক গল্প তাদেরকে পড়ানো হয়। পরের প্রশ্ন, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হচ্ছে? টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 রয়েছে, অনুষ্ঠিত হচ্ছে যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কায়, যেখানে অলরেডি আমরা আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই সময় ইন্ডিয়া এই মুহূর্তে সুপার 8-এ উঠে গেছে, এবং এর পরবর্তী ম্যাচ রয়েছে যেটা হচ্ছে নেদারল্যান্ডের বিরুদ্ধে। সেটা ইন্ডিয়া যদি হেরেও যায়, হারবে না বলছি তাই, হেরেও গেলে তারা কিন্তু সুপার 8-এ পৌঁছাচ্ছে, এবং বেশ কিছু বড় টিম যেমন অস্ট্রেলিয়া, তারা কিন্তু সুপার 8 থেকে বেরিয়ে গেছে, ছিটকে গেছে অলরেডি। তো যাই হোক, পরের প্রশ্ন, গান্ধীজির নীতিশিক্ষা কী ছিল? শিক্ষানীতি, সরি, গান্ধীজির শিক্ষানীতি ছিল কি? বুনিয়াদী শিক্ষানীতি, যেটাকে আমরা বলি নয়তালিম, এবং এটা ছিল হস্তশিল্প এবং কাজের মাধ্যমে শিক্ষা, অর্থাৎ লার্নিং বাই ডুইং। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল 1820 খ্রিস্টাব্দে, বীরসিংহগ্রাম। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। এরপরের প্রশ্ন, একটি সেন্টেন্স লিখুন, তারপর এখান থেকে পার্টস অফ স্পিচগুলো বলুন। এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে যেখানে ম্যাক্সিমাম পার্টস অফ স্পিচটা কভার করা হয়েছে, মানে 8টা ভাগ তো একবারে একটা সেন্টেন্সে কভার করা মুশকিল, তাই এখানে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, রিনা ইজ এ গুড গার্ল অ্যান্ড সি স্টাডিজ ওয়েল। এখানে রিনা ইজ এ প্রপার নাউন, ইজ এ ভার্ব, এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমাইনার, গুড হচ্ছে অ্যাজেক্টিভ, গার্ল হচ্ছে কমন নাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, সি হচ্ছে প্রোনাউন, স্টাডিজ হচ্ছে ভার্ব, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে মোটামুটি একটা সেন্টেন্স দিয়ে আমরা পার্টস অফ স্পিচটাকে প্রকাশ করতে পারি। পরের প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে? জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। লেসন প্ল্যানের গুরুত্ব কী? লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা, যেটা শিক্ষকদের জন্য একটা নির্দেশিকা হিসেবে কাজ করে। এটি শ্রেণীকক্ষে পাঠদানের উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়াকে সুসংগঠিত করে। এর মাধ্যমে শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকরভাবে পাঠ সম্পন্ন করতে পারেন এবং শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া সহজ হয়। পরের প্রশ্ন, হাত ধোয়ার নিয়ম। হাত ধোয়ার সঠিক নিয়ম রয়েছে, প্রথমে জল দিয়ে হাত ভেজানো, তারপর সাবান লাগানো, অন্তত 20 সেকেন্ড ধরে হাতের তালু, হাতের পিঠ এবং আঙুলের ফাঁক এবং নখ ভালো করে ঘষে কবজি পর্যন্ত ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলা, এবং সর্বশেষে একটি পরিষ্কার তোয়ালে বা টিস্যু দিয়ে হাত শুকিয়ে নেওয়া। পরের প্রশ্ন, ঐকিক নিয়ম কী? ঐকিক নিয়ম হচ্ছে যে নিয়মে
প্রথমে একটির মান বের করে তারপর অনেকটার মান নির্ণয় করা হয়। যেমন হচ্ছে 10-এর মধ্যে পেয়েছে 5, তাহলে 1-এর মধ্যে কত পেয়েছে? এরকম হয় না? তো তাই 1-এর মান প্রথমে জানতে চাওয়া হয়, পরে চাওয়া হয় সংখ্যার মান। তো এটা হচ্ছে ঐকিক নিয়ম বলে। একটা ঐকিক নিয়মের উদাহরণ জানতে চাওয়া হয়েছিল যে 5টি কমলালেবুর দাম 50 টাকা, তাহলে 8টি কলমের দাম কত? ও সরি, 5টি কলমের দাম 50 টাকা, তাহলে 8টি কলমের দাম, 5টি কলমের দাম 50 টাকা, তাহলে একটা কলমের দাম 50/5, 50 = 10 টাকা, তাহলে 8টি কলমের দাম হচ্ছে 80 টাকা। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ। তার একটা উপরে ডেমো জানতে চাওয়া হয়েছিল এবং ডেমোটা এখানে করা হচ্ছে না। এখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে এর যে রাসায়নিক যে সমীকরণ সেটাকে জানতে চাওয়া হয়েছিল। তাহলে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। সেটা হচ্ছে 6CO2 + 6H2O, যেটা হচ্ছে সূর্যালোক এবং ক্লোরোফিল, যেখান থেকে আমরা পাই C6H12O6, C6H12O6 + 6O2, এবং এর পাতা নীল কালো হয়ে যায়, অর্থাৎ শ্বেতসার। পাতাটা নীল কালো হয়ে যায় মানে এখানে একটা মিস হয়েছে এই স্লাইডটাতে, যেখানে ওই একটা পাতাকে যদি আমরা ছিঁড়ে নিয়ে এসে অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে কিছুক্ষণ পর দেখা যায় যে পাতাটার কালারটা, সবুজ কালারটা চলে গিয়ে নীল এবং কালো কালার হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে সেখানে শ্বেতসার অর্থাৎ গ্লুকোজটা রয়েছে। তো এখান থেকে বোঝা যায় সালোক সংশ্লেষ এর মধ্যে হয়েছে। তো যাই হোক, এটাই ছিল এই যে 29 এবং 30 তারিখের যে কোয়েশ্চেনগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আমি টোটাল কমপ্লিট করে দিলাম। এরপর শুধুমাত্র 13 তারিখের যে ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো ছিল সেটাও আমি আজকেই আপলোড করে দেবো। তোমরা যারা যারা ইন্টারভিউর ক্লাসগুলো অবশ্যই দেখে মনে হচ্ছে যে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট লাগছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিছুটা হলেও হেল্প হবে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও এলে তোমরা মিস না করো। চলো, আজকের জন্য টাটা।